আমরা এখন রয়েছি হাওড়া জংশনে, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরী। আর আমরা রাতের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেনটা ধরে যাব। আর আমাদের বগি হচ্ছে SE1, আর এই হচ্ছে আমাদের বগি। তো চলো যাওয়া যাক ট্রেনের মধ্যে। ঘড়িতে সময় রাত 10:33, আর আমাদের হাওড়া পুরী এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া থেকে। তো এখন ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল 7:26, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ পুরীতে। আর এখন আমরা ট্রেন থেকে নামবো, নেমে অটো বা টোটো ধরার চেষ্টা করবো বার্গেনিং করার। তো চলো যাওয়া যাক। তো আমরা হোটেলে চেকিং করার পর প্রথমেই চলে এসেছি পুরীর সবজি মার্কেটে সবজি কিনতে। আমরা আগে থেকেই আমাদের হোটেলে রান্না করার প্রত্যেকটা সামগ্রী অর্থাৎ গ্যাস, ওভেন এবং বাসনপত্র আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম। তো এটা করার একটাই কারণ, যাতে কিছুটা অ্যামাউন্ট সেভ হয়ে যায়। আর তোমরা যদি কখনো পুরীর সবজি মার্কেট অথবা কোনো রকম মার্কেটে যাও, অবশ্যই কিন্তু বার্গেনিং করে দেওয়া মালগুলো কিনবে। এবং তোমরা যদি সেখান থেকে কোনো প্যাকেট অথবা সিল করা জিনিস কেনো, তাহলে কিন্তু সেই জিনিসের অবশ্যই এক্সপায়ারি ডেট এবং দাম দুটোই দেখে নেবে। আমরা এখন যাচ্ছি স্নানে, এবং আমাদের পুরো 15 জনের গ্যাং আমাদের সঙ্গে রয়েছে। বৌদি হাই করো আগে। দুপুরবেলা সমুদ্রে স্নানের পরে আমরা বিকেলে চলে এসেছি পুরীর লাইট হাউসে। লাইট হাউস থেকে সমুদ্রের দর্শনে নিচ থেকে 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা ওপরে উঠে গেলাম। উপরে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হলো, কিন্তু ওপর থেকে যে দৃশ্যটা যে দেখা গেল উপরে ওঠার পরে, একদম জাস্ট ওয়াও, মানে এর কোনো তুলনা হয় না। এখান থেকে একবার খালি দৃশ্যটা দেখো বন্ধুরা। তোমরা যদি পুরীতে কখনো আসো, তাহলে অবশ্যই কিন্তু একবার লাইট হাউসে এসো এবং এর উপর থেকে দৃশ্যটা দেখে যেও। আমরা এরপর পৌঁছে গেলাম আমাদের আসল যে গন্তব্যস্থল, অর্থাৎ যার জন্য আমরা পুরীতে আসা, সেইখানে, মানে পুরীর জগন্নাথ মন্দির। এবং তোমরা দেখে থাকবে অন্যান্য দেবদেবীর মূর্তির মতো জগন্নাথের মূর্তি কিন্তু একই নয়, তার চোখগুলো কিন্তু সবার থেকে আলাদা। তার বড় চোখকে বলা হয় তিনি সবসময় সারা পৃথিবীর সব ভক্তকে দেখছেন, এবং তার চোখে কিন্তু কোনো পলকও নেই। এর মানে তিনি নাকি সর্বদা জাগ্রত এবং সবার রক্ষা করছেন। এবং তোমরা যখন জগন্নাথের মন্দিরের বাইরে থেকে ঢুকবে, তখন চূড়ার দিকে দেখবে যে নীল চক্রটা, সেটা কিন্তু সব দিক থেকে সমান লাগছে, অর্থাৎ কোনো দিক দিয়ে ছোটো না, কোনো দিক দিয়ে বড়ো না, এবং ব্যাকাও না। তার সাথে পুরীতে শ্রী জগন্নাথের মন্দিরের রথযাত্রার যে রথ নির্মাণের কাজ, সেটাও কিন্তু সেই সঙ্গে শুরু হয়ে গেছিলো। এই রথ তৈরির কাজের জন্য বিশেষ ধরনের কাঠ অর্থাৎ নিম, ফাঁসি, ধৌড়া ইত্যাদি কাঠ ব্যবহার করা হয়। কাঠ বাছাইয়েরও অনেক ধর্মীয় নিয়ম আছে। অনেক অংশে ঐতিহ্যবাহী কাঠের জোড় এবং বাধাই পদ্ধতি তৈরি করা হয়। শতাব্দী পুরনো কারিগরি আজও অনুসরণ করে যাওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে প্রতিটি রথের চাকার সংখ্যাও কিন্তু আলাদা। যেমন নন্দীঘোষে 16টি চাকা, তালধ্বজে 14টি চাকা এবং দর্প দলনে 12টি চাকা। চাকাগুলো কিন্তু বিশাল আকারেরও। প্রতিটি চাকা কয়েক ফুট উঁচু এবং সম্পূর্ণ কাঠের তৈরি। রথের চাকাকে অনেক ভক্ত প্রণাম করেন। পুরীর কিছু নির্দিষ্ট কারিগরি পরিবার প্রজন্মের পর প্রজন্ম এই চাকা বানানোর কাজ করে আসছেন। অনেক ধর্মীয় ব্যাখ্যায় রথের চাকাকে কালচক্র বা সময়ের চাকার প্রতীক বলা হয়। জীবন, মৃত্যু ও পুনর্জন্মের ধারাকে বোঝায়। শ্রীমন্দিরের রথযাত্রার সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এত বিশাল রথ হাজার হাজার মানুষ মিলে হাতে ধরে টেনে যায়, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহ্য একইভাবে চলে আসছে। এই রথ নির্মাণে অনেক অংশে ঐতিহ্যবাহী কাঠের জোড় ও বাধাই পদ্ধতিতে তৈরি হয়, এবং এই রথ নির্মাণের কাজে পেরেকের ব্যবহার কিন্তু খুবই কম পরিমাণে করা হয়। আমরা এখন পৌঁছে গেছি গোল্ডেন বিচ অফ চন্দ্রভাগা। এই যে আমাদের পিছনে সমুদ্র। চলো যাওয়া যাক সেখানে।
এবং এরপরে আমরা পৌঁছে গেলাম কোণারকের সান টেম্পল, যা ভারতের সবচেয়ে রহস্যময় এবং স্থাপত্যর মধ্যে একটা। মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সূর্যদেবের বিশাল পাথরের রথ। এই মন্দিরে রয়েছে 24টি বিশাল চাকা এবং 7টি ঘোড়া। অনেকে বলেন এই 24টি চাকা নাকি দিনে 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে এবং 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনকে রিপ্রেজেন্ট করে। মন্দিরের পাথরের চাকাগুলো শুধুমাত্র সাজানোর জন্যই তৈরি করা হয়নি, চাকার স্পোক বা কাটার ছায়া দেখে প্রাচীন যুগের মানুষেরা সময় নির্ধারণ করত। একটি জনপ্রিয় কিংবদন্তি আছে যে মন্দিরের উপরে বিশাল চুম্বক বসানো ছিল, সেই চুম্বক সমুদ্রের জাহাজের কম্পাস নষ্ট করে দিত, তাই পরে সেটিকে সরিয়ে ফেলা হয়। আজ যে মন্দিরটি দেখা যায় আসলে সেটি আগের তুলনায় অনেক ছোট অংশ। মন্দিরের যে মূল গর্ভগৃহ সেটি ভেঙে পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও আক্রমণের ফলে অনেক ক্ষতি হয়েছে, তবুও অংশবিশিষ্ট অংশ এখনও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। পুরো স্থাপত্যে এমন নিখুঁত অনুপাত ব্যবহার করা হয়েছে যা আধুনিক ইঞ্জিনিয়ারদেরও অবাক করে। এই মন্দিরের দেয়ালের গায়ে শুধু দেবদেবীর মূর্তি নয়, এখানে রয়েছে নাচ, যুদ্ধ, সঙ্গীত, শিকার এবং দৈনন্দিন জীবনযাপন। এই সব পাথরে খোদাই করা রয়েছে, অর্থাৎ এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, সেই সময়কার সমাজের মানুষেরা কীভাবে জীবনযাপন করত তার প্রত্যেকটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। লোককথায় আছে যে 12 বছরের এক বালক ধর্মপদ মন্দিরের নির্মাণের জটিল সমস্যার সমাধান হয়েছিল। পরে কারিগরদের বাঁচাতে সে আত্মত্যাগ করে, অর্থাৎ সুইসাইড করে। যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, এই গল্পটি ওড়িশায় কিন্তু খুব বিখ্যাত, সেই কারণে এই মন্দিরটিকে কিন্তু অপবিত্র মন্দিরও মনে করা হয়। এই মন্দিরে জুতো, মোবাইল সব কিছু তোমরা ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেক কিংবদন্তিরা মনে করেন যে মন্দিরের ওপরে এবং নিচের বিশাল চুম্বকের টানে সূর্যদেবের যে মূর্তিটি ছিল সেটি নাকি মাঝখানে ভাসমান অবস্থায় থাকতো। অনেকে এটাকে প্রাচীন ম্যাগনেটিক প্রযুক্তি বলে দাবি করেন। যদিও এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবুও এই গল্প কোণারকের সবচেয়ে বিখ্যাত ও রহস্যগুলির মধ্যে একটি। এবং তোমরা হয়তো অনেকেই জানো না, এখানে থাকা নর্তকীদের ভঙ্গি এতটাই বাস্তব যে অনেক ওড়িশি নৃত্যশিল্পী আজও সেই ভাস্কর্য দেখে মুদ্রা শেখেন। কিছু গবেষকের মতে এত বিশাল পরিকল্পনা করে মন্দির হয়তো কখনো সম্পূর্ণ শেষ হয়নি, কারণ কয়েকটি অংশে অসমাপ্ত কাজের চিহ্ন পাওয়া গেছে। আমাদের যেই গাইড সেই মন্দিরটিতে ঘোরাচ্ছিল তিনি বলেন, স্থানীয়দের মতে আগে বিশ্বাস ছিল যে গভীর রাতে মন্দিরের পাশে অদ্ভুত শব্দ শোনা যেত, যেমন কেউ কেউ বলতো ঘোড়ার শব্দ, ঘণ্টার ধ্বনি অথবা। এগুলো সবকটি অবশ্য লোককথা, কিন্তু রহস্যময় পরিবেশের কারণে গল্পগুলো এখনও খুবই জনপ্রিয়। তো চলো আমাদের পরের গন্তব্যস্থলে যাওয়া যাক। আমরা এরপরে পৌঁছে গেছি আমাদের নেক্সট গন্তব্যস্থল ধবলগিরি শান্তিস্তূপ। ধারণা করা হয় যে এখানেই হয়েছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ। যুদ্ধে এত মানুষ মারা গেছিল যে দয়া নদীর জলও নাকি রক্তে লাল হয়ে গেছিল, এমন কিংবদন্তি আজও প্রচলিত। লোককথা অনুযায়ী যুদ্ধের শেষে চারিদিকে মৃতদেহ আর ধ্বংস দেখে অশোক এতটাই ভেঙে পড়েন যে তিনি হিংসা ছেড়ে শান্তির পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ধবলগিরিতে এখনও আছে অশোকের বিখ্যাত শিলালিপি। ধবলগিরি পাথরে খোদাই করা একটি অর্ধেক বেরিয়ে থাকা হাতির মূর্তি আছে। ইতিহাসবিদরা মনে করেন যে এটি বুদ্ধের জন্ম বা জাগরণের প্রতীক হতে পারে। প্রাচীন সময়ে পাহাড়ের নিচে গোপন পথ বা সুড়ঙ্গ ছিল যা যুদ্ধের সময় ব্যবহৃত হতো। অনেক পুরনো কাহিনীতে মনে করা হয় যে যুদ্ধের পর বহুদিন পর্যন্ত মানুষ নাকি এলাকা যেতে ভয় পেত, কারণ এখানে হাজার মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। যেহেতু আমরা অনেক মন্দির দর্শনে বেরিয়েছি, তাই আমি কোনো ননভেজ খাবার নিলাম না, পুরোটাই ভেজ খাবার নিয়ে নিয়েছি। তো এরপর আমরা চলে এসেছি ভুবনেশ্বরের সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি লিঙ্গরাজ টেম্পল। এখানে নাকি শিব ও বিষ্ণু দুজনকেই পুজো করা হয়, অর্থাৎ হরিহর নামে দুজনেই পূজিত হয়। হরি মানে বিষ্ণু এবং হর মানে শিব। যেহেতু এখানে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি ভিতরে কোনো ভিডিও করতে পারলাম না। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, অর্থাৎ খণ্ডগিরি গুহা। ভারতের সবচেয়ে রহস্যময় প্রাচীন গুহাগুলোর মধ্যে অন্যতম। পাহাড় কেটে তৈরি এই গুহাগুলোর বয়স প্রায় 2000 বছরেরও বেশি। ধারণা করা হয় যে জৈন সন্ন্যাসীরা গভীর ধ্যান ও তপস্যা করতেন এই গুহাগুলির মধ্যে। অনেকে বলেন এই জায়গার পরিবেশে এক ধরনের রহস্যময় শান্তি লুকিয়ে আছে। এই গুহাগুলোর সঙ্গে জড়িয়ে আছে খারাভেলা নামের শক্তিশালী কলিঙ্গ সম্রাট। তিনি নাকি যুদ্ধজয়, সংস্কৃতি আর ধর্মীয় উন্নতির জন্য বিখ্যাত ছিলেন। সবচেয়ে বিখ্যাত গুহাগুলোর মধ্যে একটা হলো হাতি গুফা। এই প্রাচীন ব্রাহ্মী লিপিতে বিশাল শিলালিপি খোদাই করা আছে এই গুহাগুলোর উপরে। কিন্তু মজার বিষয় হলো আজও গবেষকরা সব লেখা পুরোপুরি বুঝে উঠতে পারেননি। এই কারণে এটিকে অনেকেই ওড়িশার অসম্পূর্ণ রহস্য বলে মনে করেন।
কিছু গুহার ভেতরে আগে গোপন পথ বা লুকানোর ঘর ছিল, যেগুলো এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পুরনো লোককথায় বলা হয় যে রাতে কখনো কখনো গুহার ভেতর থেকে নাকি ফিসফিস শব্দ বা অদ্ভুত আওয়াজ শোনা যেত। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও এই গল্প পর্যটকদের মুখে খুবই জনপ্রিয়। এখানকার খোদাইগুলো শুধু ধর্মীয় নয়, অনেক জায়গায় জায়গায় যুদ্ধ, নাচ, প্রাণী ও রাজকীয় জীবনের দৃশ্য লক্ষ্য করা যায়। অনেক গুহা এত নিচু ও ছোট যে দাঁড়িয়ে থাকা যায় না। গবেষকদের মতে এটি ইচ্ছা করেই তৈরি করা হয়েছে, যাতে সন্ন্যাসীরা বিনয়ী জীবনযাপন করেন ও অহংকার কমে। প্রাচীনকালে এই জায়গা পাহাড়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে ধারণা করা হয়। উপরে দাঁড়ালে চারিদিক থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। গুহার অনেক চিহ্ন, নকশার আসলে অর্থ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকে মনে করেন এগুলোর মধ্যে ধর্মীয় বা গোপন সংকেত লুকিয়ে আছে। অনেক পর্যটন বলেন যে খণ্ডগিরি গুহার ভেতরে ঢুকলে মনে হয় 2000 বছর আগের পৃথিবীতে চলে এসেছি। পাহাড়ের গন্ধ, ঠান্ডা বাতাস আর নীরব পরিবেশ জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। এখন আমরা পৌঁছে গেছি উদয়গিরি গুফা। এই উদয়গিরি গুফার মধ্যে সবচেয়ে বিখ্যাত গুহাগুলির মধ্যে একটি হলো রানী গুফা। লোককথায় বলা আছে যে এখনও রাজপরিবারের গোপন বৈঠক ও ধ্যান হতো। কিছু কিছু মানুষ বিশ্বাস করতেন যে রাতের বেলায় গুহার ভেতর ছায়ামূর্তির মতো। এখন হলো মে মাস, কিন্তু এই মে মাসের এই অত্যন্ত গরমের দিনও কিছু গুহার ভেতর অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি হয়। প্রাচীন স্থাপত্যের কারণে এমনটা হতে পারে, তবে অনেক পর্যটকের কাছে এটি রহস্যময় লাগতে পারে। উদয়গিরি অনেক প্রতীক ও ভাস্কর্যের আসল অর্থ এখনও কেউ বুঝে উঠতে পারেনি। অনেকে বলেন রাতে পুরো এলাকা এতটাই নিস্তব্ধ হয়ে যায় যে নিজের পায়ের শব্দ অস্বাভাবিক লাগতে শুরু করে। এই নীরবতাই বহু ভৌতিক গল্পের জন্ম দিয়েছে। লোকমুখে শোনা যায় প্রাচীন সন্ন্যাসীর আত্মা নাকি এখনও এই পবিত্র স্থানকে রক্ষা করে। উদয়গিরি নামের অর্থই হলো উদয়ের পাহাড়। ভোরের আলো যখন গুহার ওপর পড়ে তখন পুরো জায়গাটিকে অন্য জগতের মতো লাগে। এই কারণেই বহু মানুষ এই জায়গাটিকে রহস্য ও শান্তির মিশ্রণ বলে মনে করেন। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্যস্থল, অর্থাৎ উদয়গিরি পাহাড়ের একদম উপরে। আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো হিন্দু মন্দির নয়, এটি অ্যাকচুয়ালি জৈন এবং বুদ্ধ মন্দির। এই মন্দিরে হিন্দুদের কোনো ঠাকুরের পুজো করা হয় না। আর আমাদের ট্যুরিস্ট গাইড বলে যে এই মন্দিরটি নাকি বছরে মাত্র 12 দিনই খোলা হয়, তাও সেটা জৈনদের কোনো একটি পূজার কারণে। কিন্তু এই মন্দিরের বিষয়ে আমি সেরকম কিছু জানতে পারিনি, তাই তোমাদের কিছু আপডেট দিতে পারলাম না। আমাদের আজকের ভিডিও এতটা অবধি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এরকমই একটা কোনো ভালো ভিডিওতে।